নমস্কার, 5টার 5 মিশালে নিয়ে আপনাদের সাথে আমি প্রিয়াঙ্কা। অমিত শাহ জেপি নাড্ডার সফরের দিনেই আজ প্রতিবাদ দিবস। প্রতিবাদ দিবস তৃণমূলের। আমরা জানি যে শ্যামবাজারে ফুটবল নিয়ে প্রতিবাদ দিবস পালন করছেন তৃণমূল। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আজ সব ব্লকে প্রতিবাদ মিছিল, ফুটবল নিয়ে প্রতিবাদ মিছিলের আয়োজন যুব তৃণমূল কংগ্রেসের। শ্যামবাজার থেকে সিমলা স্ট্রিট পর্যন্ত সেই প্রতিবাদ মিছিল, যেখানে ফুটবল নিয়ে মিছিলের আয়োজন করা হয়েছে। দেখুন সেই ছবি, যে ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। অমিত আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি। অমিত, এই মিছিলে কারা কারা উপস্থিত রয়েছেন এবং মিছিলের কর্মসূচি ঠিক কতক্ষণ রয়েছে? দেখো, এই মিছিলে উপস্থিত রয়েছেন রাজ্যের মন্ত্রী সন্দীপা জা, রয়েছেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সায়নী ঘোষ, উত্তর কলকাতার তৃণমূলের কর্মী সমর্থকরা যেমন রয়েছেন, উত্তর কলকাতার বেশ কয়েকটি নেতৃত্ব রয়েছেন একসঙ্গে। যুব তৃণমূলের যে সমস্ত কর্মী সমর্থকেরা উত্তর কলকাতা যারা তৃণমূল কংগ্রেসের কাজ করেন, তারাও কিন্তু এই মুহূর্তে রয়েছে। মূলত রবিবার দিন লক্ষ্য কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানে পরবর্তী পর্যায়ে সুকান্ত মজুমদার স্বামী বিবেকানন্দকে উদ্দেশ্য করে স্বামী বিবেকানন্দ মন্তব্য নিয়ে তিনি যে মন্তব্য করেছিলেন, সেই মন্তব্য স্বামী বিবেকানন্দকে অপমানজনক এবং সেই মন্তব্য স্বামী বিবেকানন্দকে অপমান করা হয়েছে, এমনটা কিন্তু অভিযোগ করা হচ্ছে তৃণমূল কংগ্রেস তরফে। তারই প্রতিবাদে আজকে ব্লকে ব্লকে কিন্তু তৃণমূলের এই কর্মসূচি নেওয়া হয়েছে। সেক্ষেত্রে এই মুহূর্তে শ্যামবাজার থেকে সেই মিছিল শুরু হয়েছে। এই মুহূর্তে হেদুও ক্রস করছে, আর কিছু সময় পরে কিন্তু বিবেকানন্দের বাড়ির সামনে কিন্তু পৌঁছে যাবে এই মিছিল। বেশ, আর কিছুক্ষণের মধ্যেই সিমলা স্ট্রিটে বিবেকানন্দর বাড়ির সামনে পৌঁছবে এই মিছিল। আমরা বিজেপির ঔদ্ধত্য দেখে অবাক হয়ে যাই এবং স্বামীজিকে অপমান করতেও তারা বাকি রাখেনি। অনুশোচনা তো হওয়া উচিত। তিনি অ্যাপোলজি চাইবেন না, ক্ষমা চাইবেন না, মানে স্বামীজির চেয়েও বড়। বাংলা এটা মানবে না। জেপি নাড্ডা, অমিত শাহজি এসছেন, তো তারা বলুক সুকান্ত মজুমদারকে তোমার তো ক্ষমা চাওয়া উচিত। এই উচ্চ নেতৃত্ব সমর্থন করছে স্বামীজির এই অপমানকে। আর এদিকে লোকসভায় অমিত শাহের টার্গেট বাংলা। আজই বঙ্গ সফরে রয়েছেন অমিত শাহ এবং জেপি নাড্ডা। যে ছবি আমরা দেখছি, লোকসভা সামনেই, লোকসভা নির্বাচন। সেই লোকসভা নির্বাচনে অমিত শাহের টার্গেট বাংলা। দেখুন দুটো ছবি, একদিকে বৈঠকের ছবি আর অন্যদিকে ফুটবল নিয়ে প্রতিবাদ, তৃণমূলের প্রতিবাদ। দুটো ছবি একই সাথে আপনাদেরকে দেখাচ্ছি। রাজ্য রাজনীতি একেবারে সরগরম আজকে যে খবর নিয়ে। একদিকে বঙ্গ সফরে অমিত শাহ এবং জেপি নাড্ডার, অন্যদিকে শ্যামবাজার থেকে সিমলা স্ট্রিট পর্যন্ত ফুটবল নিয়ে প্রতিবাদ মিছিল, যুব তৃণমূলের সেই প্রতিবাদ মিছিলের ছবি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। সামনেই লোকসভা নির্বাচন আর অমিত শাহের টার্গেট বাংলা। টার্গেট কি? 35টি আসনের টার্গেট। সেই 35টি আসনের টার্গেটের জন্য গঠন করা হলো ইলেকশন ম্যানেজমেন্ট টিম। ইলেকশন ম্যানেজমেন্ট টিম অমিত শাহের টার্গেট 35টি আসন, তার জন্য গঠন করা হলো ইলেকশন ম্যানেজমেন্ট টিম। অর্ণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, এই টিমে ঠিক কি কারা কারা রয়েছেন, কি কি চমক রয়েছে এই টিমে? অর্ণবের সাথে কোনোভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে, আবারও আসবো অর্ণবের কাছে, কিন্তু তার আগে আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, বঙ্গ সফরে অমিত শাহ এবং জেপি নাড্ডা রয়েছেন লোকসভায়। সামনেই লোকসভা নির্বাচন, তার আগে অমিত শাহের টার্গেট বাংলা। 35টি আসনের টার্গেট বেঁধে দিয়েছেন, যার জন্য গঠন করা হয়েছে ইলেকশন ম্যানেজমেন্ট টিম। এবং সেই ইলেকশন ম্যানেজমেন্ট টিম কিভাবে কাজ করবেন, কারা কারা রয়েছেন এই টিমে, জানবো আমরা প্রতিনিধি অর্ণবের কাছ থেকে। ইলেকশন ম্যানেজমেন্ট টিম গঠন করেছেন অমিত শাহ। অমিত শাহের ইলেকশন ম্যানেজমেন্ট টিমে 15 জন সদস্য রয়েছে। যেমনটা জানা যাচ্ছে, লোকসভা নির্বাচনের আগে এই নির্বাচনী টিম কাজ করবেন, স্ট্র্যাটেজি করবেন। সেই স্ট্র্যাটেজির জন্য 15 সদস্যের ইলেকশন ম্যানেজমেন্ট টিম গঠন করা হয়েছে। অমিত শাহের ইলেকশন ম্যানেজমেন্ট টিমে নেই 4 জন মন্ত্রী। নিউ টাউনে যে ছবি আমরা দেখছি, নির্বাচনী টিমের বৈঠক নিউ টাউনে হয়েছে। নিউ টাউনের হোটেলে অমিত শাহের নির্বাচনী টিমের এই বৈঠক। অমিত শাহের নির্বাচনী টিমে ভিন রাজ্যের কেন্দ্রীয় নেতারাও রয়েছেন বলে জানা যাচ্ছে। পাশাপাশি আমরা দেখছি যুব তৃণমূলের যে প্রতিবাদ কর্মসূচি ফুটবল নিয়ে, সেই টিম, সেই মিছিল পৌঁছেছে সিমলা স্ট্রিটের স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে। সেখানে মাল্যদান করছেন সায়নী ঘোষ, মাল্যদান করছেন। যে ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, একদিকে যেমন
15টি আসনের জন্য নির্বাচনী বৈঠক, 35টি আসনের জন্য সামনেই লোকসভা নির্বাচন এবং তার আগে ভোট স্পেশাল 15 বাজলেন অমিত শাহ, সেই ছবি দেখাচ্ছে। এবং অন্যদিকে দেখুন, ফুটবল খেলে প্রতিবাদ তৃণমূলের, একই দিনে রাজ্য রাজনীতি একেবারে সরগরম বলা যেতেই পারে। একদিকে অমিত শাহ, জেপি নাড্ডার বঙ্গ সফর, আর অন্যদিকে যুব তৃণমূলের প্রতিবাদ মিছিল, ফুটবল নিয়ে প্রতিবাদ মিছিল, যে মিছিল শ্যামবাজার থেকে শুরু হয়েছিল এবং সিমলা স্ট্রিটে পৌঁছেছে। এই মুহূর্তে সিমলা স্ট্রিটে পৌঁছে গেছে সেই মিছিল, যে ছবি আমরা দেখতে পাচ্ছি। আর এই মুহূর্তে অন্যদিকে ন্যাশনাল লাইব্রেরিতে চলছে বৈঠক। সেই বৈঠকে কি কি নির্যাস উঠে আসতে পারে, পর্যালোচনা কি কি হচ্ছে, জানবো অর্ণবের কাছ থেকে। অর্ণব, কি জানা যাচ্ছে? দেখো, চলতি বছরের এপ্রিল মাসে বীরভূমের সিউড়ির মাটি থেকে 35 আসনে জয়লাভের টার্গেট দিয়ে গেছিলেন অমিত শাহ, এবং সেই এপ্রিলের পর আজ ডিসেম্বরের 26 তারিখ, এর মধ্যে 7 মাসের বেশি সময় অতিক্রান্ত। একাধিক পট পরিবর্তন হয়েছে বিজেপির সাংগঠনিক, বিজেপির অভ্যন্তরে, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব যেমন ছিল সেটা তো রয়েছে, সেটাও আর মাথা ব্যথা। পঞ্চায়েত ভোট হয়েছে, পঞ্চায়েত ভোটে বিজেপির সাংগঠনিক যে দুর্বলতা সেটা আরও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এই অবস্থায় যে অংশটাকে ছাড়া একটা নির্বাচনের ক্যাম্পেনে অল আউট ঝাঁপানো যায় না, তা হলো এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া। এটা কার্যত একটা অঙ্গাঙ্গিভাবে জুড়ে গেছে। এবং এক্ষেত্রে কিন্তু তোমায় জানি রাখি, কিছুক্ষণ আগেই তৃণমূল কংগ্রেসের আইটি সেলের যিনি প্রধান দেবাংশু ভট্টাচার্য, তিনি কিন্তু ইতিমধ্যেই টুইট করেছেন এবং ইতিমধ্যেই কটাক্ষের সুরে এই অমিত শাহের বঙ্গ সফর এবং আইটি সোশ্যাল মিডিয়া বিজেপির যে গ্রুপ রয়েছে তাদের এই বৈঠকে জোর দেওয়াকে কার্য তিনি কটাক্ষ করেছেন। এবং তৃণমূলকে দেখে শিখছে বিজেপি, এমনটাও কিন্তু ঘুরিয়ে তিনি বলতে চেয়েছেন। এবং কার্যত তাদের যে স্লোগান খেলা হবে, এই খেলা হবে ডায়লগে কিন্তু পাল্টা দিয়েছেন তৃণমূলের তরফে আইটির সেলের প্রধান। এটাই হচ্ছে লড়াই, অর্থাৎ আগের দিনে বাড়ি বাড়ি যাওয়া, প্রচার করা, মাইকে প্রচার, মুখে প্রচার, সভা সমিতি, মিছিল, এটার পাশাপাশি সোশ্যাল মিডিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, সমস্ত নির্বাচনের একটা অন্যতম পার্ট হয়ে যাচ্ছে। সেই জায়গায় বঙ্গ বিজেপির আইটি মিডিয়া সেলের, সোশ্যাল মিডিয়া সেলের কি হাল, তার হাঁড়ির খবর দিতেই অমিত শাহ নিজে এসছেন। এবং ইতিমধ্যে বৈঠক শুরু হয়েছে এবং এই বৈঠক প্রায় 1 ঘন্টা চলবে। তোমায় জানিয়ে রাখি, আমাদের রাজ্যের 42 লোকসভাতে এখনো পর্যন্ত বিজেপির এই যে মিডিয়া, সোশ্যাল মিডিয়া, সেখানে প্রায় 20 থেকে 22 হাজার তাদের সদস্য রয়েছেন, কিন্তু তার মধ্যে কতজন অ্যাক্টিভ রয়েছেন, যেটা বিজেপি সূত্রে খবর, এই সোশ্যাল মিডিয়ায় 50,000 সদস্যের টার্গেট তাদের কাছে দেওয়া হয়েছে। কারণ প্রায় 78,000 বুথ, এবং সেই প্রত্যেকটা বুথে যদি ফাইট করতে হয় তাহলে প্রতি বুথে একটা করে অন্তত গ্রুপ থাকা উচিত, সেটা হোয়াটসঅ্যাপ বা ফেসবুক পেজ, কোনো কিছু একটা থাকতে হবে। কারণ এই মুহূর্তে যে কোনো সময় যে কোনো একটা পলিটিক্যাল ফাইট কোথায় কি হচ্ছে তার একটা কাউন্টার করার জায়গা প্রত্যেক বুথে বুথে পৌঁছাতে হবে। তাই টার্গেটটা সম্ভবত তাদের সদস্য সংখ্যা আগামী ইলেকশনের মধ্যেই 50,000 করা, এবং কিভাবে কাজ করতে হবে, কিভাবে তৃণমূল কংগ্রেসকে এখানে ফাইট করতে হবে, তারই টোটকা এই মুহূর্তে অমিত শাহ ভিতরে দিচ্ছেন। সোশ্যাল মিডিয়ার পুঙ্খানুপুঙ্খ তথ্য নিয়েই এই বৈঠক। আমরা পাখির চোখ করে এগোচ্ছি, আমাদের 35টা আসন চাই এবং আমরা নিয়েই ছাড়বো। লোকসভার দামামা বেজে গেছে, হাতে আর 3 মাস সময়, সম্পূর্ণভাবে সমস্ত লক্ষ্য আমাদের পশ্চিমবঙ্গে। হ্যাঁ, নিশ্চিতভাবে এখন থেকে বেছে রাখলেন, ভরাডুবির পর ঠিক কাদেরকে দায়ী করতে পারবেন, না হলে তো ওটা হাওয়ায় হাওয়ায় থাকতো। এই 3 থেকে 5 জনের নেতৃত্বেই এটা ভরাডুবি কমিটি। 35 তো দূরের কথা, 3 থেকে 5 আগে পেয়ে দেখাক বাংলার বুকে। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে এবিভিপির বিক্ষোভে উত্তেজনা, বিশ্ববিদ্যালয়ে দুর্নীতির অভিযোগ এবং তাই জন্য ঘেরাও কর্মসূচি চলছে। এবিভিপির বিক্ষোভ দেখুন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে, যেখানে এবিভিপির বিশ্ববিদ্যালয় ঘেরাও কর্মসূচি এই মুহূর্তে চলছে। মুক্তা, এই ঘেরাও কর্মসূচি কি এখনো চলছে এবং ঠিক কোন কোন অভিযোগের ভিত্তিতে এই ঘেরাও কর্মসূচি চলছে? প্রিয়াঙ্কা, প্রাক্তন ভাইস চ্যান্সেলরের বিরুদ্ধে অভিযোগ এবং যে বর্তমান রেজিস্ট্রার রয়েছে তার বিরুদ্ধে অভিযোগ এবিভিপির। তাদের বক্তব্য যে প্রাক্তন যে উপাচার্য ছিলেন তার বিরুদ্ধে অভিযোগ যে বিশ্ববিদ্যালয়ে অবৈধ নিয়োগ এবং যে পিএইচডি কোর্স চালু করেছে এটা অবৈধ, এবং সেই যে রেজিস্ট্রার রয়েছে তার সেই অবৈধভাবে নিয়োগ হয়েছে বলে অভিযোগ করেছে এবিভিপি। তারই
প্রতিবাদে এবং একাধিক দুর্নীতি রয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের অভিযোগে কিন্তু তারা যে বিক্ষোভ দেখায়, ব্যাপক বিক্ষোভ দেখায় এবং এবিসি সমর্থকরা বিশ্ববিদ্যালয়ের গেটে ধাক্কা দেখিয়ে এবং পুলিশের সঙ্গে প্রায় বর্ষার মতো শুরু হয়ে যায়। এটাকে কেন্দ্র করে একেবারে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় এবং পরশু দিন কিন্তু তারই প্রতিবাদে এবিসির পক্ষ থেকে উত্তর দিনাজপুর জেলা জুড়ে কিন্তু 1 ঘন্টার জন্য চাক্কা জ্যাম কর্মসূচি গ্রহণ করেছে এবিসি সংগঠনের পক্ষ থেকে। বেশ, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় লাগাম ছাড়া দুর্নীতির বিরুদ্ধে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অভিযান। অনিল ভুইমালি আমলে সমস্ত তদন্ত করতে হবে, রেজিস্ট্রারকে বরখাস্ত করতে হবে অবিলম্বে, নইলে প্রতিদিন ইউনিভার্সিটি এভাবে লক থাকবে। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ধর্মঘট, এখন ক্লাস সাসপেন্স আছে, ক্লাস শুরু হলেই ছাত্র ধর্মঘট। এটা কেন? অনিল ভুইমালির সময় শিক্ষক নিয়োগে দুর্নীতির প্রতিবাদে, এখানে শিক্ষকদের লাগাতার অপমান করার প্রতিবাদে, রেজিস্ট্রারকে অপসারণের দাবিতে। আর নজর রাখবো এবার পুরুলিয়ার দিকে। পুরুলিয়ায় আদিবাসীদের ক্ষোভের মুখে পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী সন্ধ্যা রানী টুডু। পুরুলিয়ায় আদিবাসীদের ক্ষোভের মুখে পড়েছেন তিনি এবং আদিবাসীদের 46টি সংগঠন সরব হয়েছেন। ক্ষোভের মুখে পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী সন্ধ্যা রানী টুডু। पंडित रघुनाथ मुर्मू जूनियर स्कूल को अविलंबे सावताली मीडिया में হচ্ছে না কেন বিধায়িকা তুমিই জবাব দাও। ইন্দ্রজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ইন্দ্রজিতের থেকে একটু ক্ষোভের কারণ কি ঠিক জানতে চাইবো। ইন্দ্রজিৎ, দেখো প্রিয়াঙ্কা, আদিবাসীদের ক্ষোভের মুখে পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী সন্ধ্যা রানী টুডু এবং এই ক্ষোভের যে কারণ আমরা জানতে পেরেছি তা আদিবাসীরা সম্প্রতি কয়েকটি সংগঠন তাদের একটি বিভিন্ন দাবি নিয়ে ডেপুটেশন দিতে যাওয়ার কথা ছিল, সেখানে মন্ত্রী সন্ধ্যা রানী টুডু উপস্থিত ছিল না বা সন্ধ্যা রানী টুডু দেখা করেনি বলে আদিবাসীদের তরফ থেকে অভিযোগ করা হয়। এছাড়াও এলাকায় বেশ কিছু স্কুল রয়েছে, সেই স্কুলগুলো বন্ধ রয়েছে। আদিবাসী এলাকায় স্কুল যেখানে আদিবাসীরা জমি দিয়েছে সেই স্কুল বন্ধ আছে দীর্ঘদিন ধরে এবং এলাকার উন্নয়ন, আদিবাসীদের উন্নয়ন সেই অর্থে হয়নি বলে অভিযোগ। এইসব নানা অভিযোগ নিয়ে আদিবাসীরা একেবারেই মুখ খুললেন সন্ধ্যা রানীর বিরুদ্ধে এবং আদিবাসীদের প্রায় সব সংগঠনগুলি একত্রিত হয়ে একেবারেই ওই এলাকায় সন্ধ্যা রানী টুডুর বিরুদ্ধে অভিযোগ করে এবং বোঝাই যাচ্ছে আদিবাসী উন্নয়নে কোনো কাজ না করার অভিযোগে ক্ষোভের মুখে পড়েছেন পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী সন্ধ্যা রানী টুডু। প্রতিটি গ্রাম চারিদিকে যেটা দেখছেন সমস্ত সাঁওতাল গ্রাম, এত সুন্দর একটা পরিবেশ এনারা সদ্ব্যবহার করতে পারছেন না, শুধু সদ ইচ্ছার অভাব। ছেলে মেয়েরা মানুষ হবে এই আশা নিয়ে যে জায়গা দান করেছিল সেই আশা যেন তাদের পূর্ণ হয়। মানবাজার যিনি বিধায়িকা উনি কিন্তু আমাদের ডেপুটেশন নেননি, আমাদের অভাব অভিযোগের কথা শোনেননি। পণ্ডিত রঘুনাথ মুর্মু জুনিয়র স্কুল যা বারোমাসিয়া রামনগর পঞ্চায়েতের মধ্যে অবস্থান করে এবং 11 সালে বর্তমান সরকার আসার পর থেকেই কিন্তু এই স্কুলের অবনতি হয়। আর অবনতির কারণ আমরা সবাই জানি, দীর্ঘদিন ধরে স্বচ্ছভাবে এই সরকার শিক্ষক নিয়োগ করেননি। আদিবাসী ফোরামের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়ার নাম করে আমার বিরুদ্ধে সেদিন ইনারা যে কুৎসা অপপ্রচার রটিয়েছেন সেটা মিথ্যা। আমি 11টার সময় ডেপুটেশন নেওয়ার সময় ঠিক করি, তবু কিন্তু তারা আসেনি। কোনোভাবেই বিভ্রান্ত হবেন না, কোনো ভুল পথে পরিচালিত হবেন না। অন্যদিকে শিয়ালদা আদালতে হাজিরা জারিন খানের টাকা নিয়েও অনুষ্ঠান না করার অভিযোগ। 2018 সালে নারকেলডাঙ্গা থানায় মামলা হয় এবং সেই মামলায় শিয়ালদা আদালতে হাজিরা দেন জারিন খান। সৌরভ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, 1 মাসে 2 বার প্রতারণার মামলায় ফের শিয়ালদা আদালতে হাজিরা জারিনের। একেবারেই দেখো, 2018 সালে একটি মামলা দায়ের করা হয় নারকেলডাঙ্গা থানায়, যেখানে অভিযোগ করা হচ্ছে প্রায় 12 লক্ষ টাকারও বেশি কিছু অ্যামাউন্ট সেটি অর্গানাইজারদের কাছ থেকে নিয়েছিল এই বলিউড অভিনেত্রী জারিন খান এবং নেওয়ার পর প্রোগ্রাম করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু প্রোগ্রাম তিনি করতে আসেননি। পরবর্তী ক্ষেত্রে অর্গানাইজার তরফ থেকে যখন তার কাছে টাকা ফেরত দাবি করা হয় সেই সময় তিনি কিন্তু টাকা ফেরত দেয়নি। তারা নারকেলডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করে এবং তারই পরিপ্রেক্ষিতে মামলা শিয়ালদা আদালতে এসে পৌঁছয় এবং গত 11ই ডিসেম্বর এই মামলার শুনানি ছিল এবং সেখানে বিচারক ইন্টারিম বেল অর্থাৎ অন্তর্বর্তী জামিনের কিন্তু নির্দেশ দিয়েছিল এবং আজকে অর্থাৎ 26শে ডিসেম্বর ফের তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল শিয়ালদা আদালতের তরফ থেকে। সেই মর্মে আজকে জারিন খান বেলা 3:15 নাগাদ শিয়ালদা আদালতে এসে পৌঁছয় এবং ইতিমধ্যে সিজিএম এর যে কোর্ট রয়েছে সেখানে তিনি সশরীরে কার্যত হাজিরা দিয়েছেন, শুনানি হয়েছে এবং এই মুহূর্তে অর্ডার কিন্তু রিজার্ভ রাখা হয়েছে বিচারকের তরফ থেকে। বেশ,
হামলায় আটক হাতি, চমকে যাচ্ছেন এমনটাই হয়েছে। রাস্তায় বৃদ্ধকে ছুঁড়ে আছাড় তুলে ফেলে সেই হাতি এবং এরপরেই হাতি সহ মাহুতকে আটক করেছে এগরা থানার পুলিশ। বিক্ষোভ দেখায় স্থানীয়রা, তারপরে এগরা থানার পুলিশ আসে সেই স্থলে, ঘটনাস্থলে আসে এবং হাতি সহ মাহুতকে আটক করেছেন এগরা থানার পুলিশ। হাতি সহ মাহুতকে আজকে প্রথম বিক্ষোভ দেখায় স্থানীয়রা আর তারপরেই আটক করে পুলিশ। অর্থাৎ এই হামলায় আটক হয়েছে হাতি। রাস্তায় বৃদ্ধকে ছুঁড়ে তুলে আছাড় মারে এই হাতি আর তারপরেই তার মাহুতের সাথে অর্থাৎ হাতি সহ মাহুতকে আটক করে এগরা থানার পুলিশ। আর এরপরেই বিক্ষোভ দেখায় স্থানীয়রা। এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছেন সেই আহত বৃদ্ধ। ঘটলো তাকে ধান চাইতে এসলো, তো ধান না দেওয়াকু কইলে চল হাতি তার মাউতো করে চল ঘুরি পড়ছি, হাতি সুন্দর ঠেল দিয়েছি দিনে দিয়ে। এখন কেমন আছেন পেশেন্ট? কেমন কথা বলতে পারেনি কোনো না। হসপিটালে নিয়ে গেছিলেন? হ্যাঁ। হসপিটাল কি বললো? হসপিটাল কি বলে এই ভর্তি হয়েছি, ভর্তি কোনো জায়গায় ভর্তি লাগেনি। কোনো জায়গায় ভর্তি নেয়নি? না। স্ক্যান করেছেন? কেন করেছি, কেন করেছি। রুগী এখন কেমন আছে? রুগী তো কথাই বলেনি, অজ্ঞান অবস্থা। ঘটনা পূর্ব মেদিনীপুর জেলার এগরার, যেখানে রাস্তায় বৃদ্ধকে ছুঁড়ে তুলে আছাড় মারে হাতি আর এরপরেই বিক্ষোভ দেখায় স্থানীয়রা। হাতি সহ মাহুতকে আটক করে এগরা থানার পুলিশ। পঙ্কজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। পঙ্কজ, এখন কি পরিস্থিতি, মানে এখনো কি হাতিও আটক রয়েছে? দেখো প্রিয়াঙ্কা, একেবারে এগরা শহরে, এগরা পৌরসভা যেখানে 6 নম্বর ওয়ার্ডে এই হাতি মাউস, যেখানে বাড়িতে বাড়িতে ধান আদায় করে তারা ধান নিয়ে সেটাও জীবিকা নির্বাহ করে, সেই হাতি কিন্তু এখনো আটক করা রয়েছে। পুলিশ তাদেরকে হাতি এবং হাতির যে মাউস রয়েছে তাদেরকে আটক করেছে। এই নিয়ে রীতিমতন যে ব্যক্তিকে হাতে সুর দিয়ে আঘাত করা হয়েছে সে কিন্তু গুরুতর আহত, সে কথা বলতে পারছে না। তার পরিবার থেকে দাবি করছে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে ভর্তি নেওয়া হয়নি, সেটাকে অন্য জায়গায় পাঠানোর জন্য তাকে বলা হয়েছে। এই ক্ষেত্রে যে হাতির মাহুত নিয়ে যে এখন ধান হতে গেছে বাড়িতে বাড়িতে গিয়ে কিন্তু হাতিকে মাহুত নিয়ে তারা কিন্তু আসে। সেক্ষেত্রে আজকে দেখা গেল হাতির আঘাত হয়ে সুর থেকে সে ব্যক্তিকে ছুঁড়ে ফেলে দেয় বলে যেটা অভিযোগ করছে তার পরিবারের পক্ষ থেকে। সেই বৃদ্ধ কিন্তু গুরুতর আহত। প্রিয়াঙ্কা, বেশ।